নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমরা এই মুহূর্তে কথা বলে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সরাসরি। স্যারকে প্রথম যেটা প্রশ্ন করব, স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। রাজ্য রাজনীতিতে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি, সবটাই গতকাল আপনার জেলায়, মানে আপনার জেলা মানে যাদবপুর লোকসভার মধ্যে পড়ছে বলে আমি আপনার জেলা বলছি, বারুইপুরে শুভেন্দু অধিকারী আক্রান্ত হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তহা সিদ্দিকির কাছে চলে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে রামনবমীর বিষয়ে 1 কোটি হিন্দুকে পথ নামানোর নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি এসবের মধ্যে না গিয়ে প্রথম প্রশ্ন করব, এখান থেকে কিছুটা দূরত্বেই নওশাদ সিদ্দিকী, আপনার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, একমাত্র আইএসএফ বিধায়ক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 25 মিনিট বৈঠক করেছেন। এই বিষয়টার তাৎপর্য কী? না না, একটা নির্বাচিত বিধায়ক তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, এটা খুব স্বাভাবিক। এর পেছনে খুব গভীর কোনো রাজনৈতিক তাৎপর্য আছে বলে আমি মনে করি না। আচ্ছা, তিনি হয়তো তার এলাকার বা গোটা রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন, কিন্তু তার মধ্য দিয়ে রাজনৈতিক সমীকরণের কোনো রকম নতুন কিছু উদ্ভাবন হবে, এটা ভাবার কোনো যুক্তি আমি দেখছি না। আপনার সঙ্গে তো নওশাদের সম্পর্ক অত্যন্ত ভালো, আপনাকে ব্যক্তিগতভাবে নওশাদ অত্যন্ত শ্রদ্ধা করেন, আপনি অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং নওশাদকে আপনি খুব স্নেহ করেন। মানে আপনার সঙ্গে এর পরে কোনো কথা আছে? কারণ একটা তো জল্পনা উঠে আসছে। প্রথমত, সমস্ত রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত স্তরে আমার সঙ্গে একটা সুসম্পর্ক আছে, রাজনৈতিক মঞ্চে হয়তো গালমন্দ করে। হ্যাঁ, আমি নওশাদকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কোনো ইচ্ছা আছে নাকি। তো আমার কাছে যতটুকু বলেছে যে মোটেই নয়। নওশাদ, আইএসএফ তারা ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দৃঢ় অবস্থান নিচ্ছে এবং তারা সেই অবস্থানেই তাদের আগামী দিনের কর্মসূচি পালন করবে, এটুকু আমার মনে হয়েছে তার সঙ্গে কথা বলে। স্যার, বারুইপুরে যে আক্রান্ত হলেন, এখানে আপনারা যে সেটিংয়ের কথা বলে থাকেন, সেই সেটিংয়ের তত্ত্ব কোথাও একটা গিয়ে ধাক্কা খাচ্ছে। কারণ বারুইপুরে কিন্তু খুব ভয়ানকভাবেই, অন্তত আমরা যতটুকু শুভেন্দু অধিকারীর মুখ থেকে জানতে পারছি, তিনি তৃণমূল বাহিনীর কাছে আক্রান্ত হয়েছেন। দেখুন, আমাদের সেটিংয়ের তত্ত্বটা তো কে কাকে আক্রমণ করলো, কে কাউকে ডেকে ভালোবেসে চা খাওয়ালো তার উপর নির্ভর করে না। আমাদের সেটিংয়ের তত্ত্বটা হচ্ছে সামগ্রিকভাবে রাজনৈতিক বিষয় নিয়ে। আরএসএস তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, তা হচ্ছে ভারতবর্ষের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করা, এবং দেখেছেন ধারাবাহিকভাবে এই কাজটা মোদি ক্ষমতায় আসার পর সর্বত্র করা হচ্ছে, এবং বিভিন্ন রাজ্যে দিকে দিকে এই ধর্ম সম্প্রদায় ভিত্তিক দাঙ্গা তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গে এই জমিটা উর্বর করে দিলেন মমতা, যা আগে ছিল না। পশ্চিমবঙ্গকে লোকে মনে করতেন যে ধর্মনিরপেক্ষ শক্তির একটা আশ্রয়স্থল, যারা বিভিন্ন জায়গায় ধর্মীয় কারণে আক্রান্ত হয়েছেন তারা পশ্চিমবঙ্গে এসে বসবাস করতেন। একেবারে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে এটা প্রচলিত কথা ছিল যে দাঙ্গা সে বাঁচনা চাও তো জ্যোতিবাবুকে বাঙ্গাল মে চলা যাও। সেই যে রাজনৈতিক পরিস্থিতি, জমি, সেটাকে নষ্ট করেছেন পরিকল্পনা করে। আজকে পশ্চিমবঙ্গে আলোচনা হচ্ছে ধর্ম নিয়ে। একজন বলছেন 1000 হিন্দুকে নামাবো, আরেকজন বলছেন আমি সংখ্যালঘুদের সুরক্ষা দেব। কেউই বলছেন না যে মানুষের যে দৈনন্দিন জীবনযাপনের সমস্যা, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, বেকারিত্ব নিয়ে সমস্যা, এইসব নিয়ে কোনো আলোচনা নেই। ঠিক এটাই আরএসএস চায়। সেই জন্যেই আমাদের বক্তব্যকে আমি যেটা বুঝি যে রাজনৈতিক দর্শনগত দিক থেকে যে পরিকল্পনা মমতা করছেন সেটা হচ্ছে আরএসএসের বেঁধে দেওয়া ছকবাঁধা পরিকল্পনা, এবং তার মধ্য দিয়ে সরাসরি বিজেপির উত্থান হচ্ছে। আগামী দিনে এই বিজেপি হয় তৃণমূলকে গিলে খাবে, যখন বিজেপি বুঝতে পারবে যে তৃণমূলের কোনো প্রয়োজন নেই। আর যতদিন মনে করবে তৃণমূলের প্রয়োজন আছে, কেন এখনও ওরা বামপন্থী শক্তিকে ভয় পাচ্ছে, এখনও কথায় কথায় শূন্য বামপন্থীকে নিয়ে ওদের মহাশূন্য চিন্তা। এই ভয়টা যতদিন থাকবে ততদিন ওরা মমতাকে টিকিয়ে রাখবে। আর যেদিন ওরা মনে করবে নিশ্চিতভাবে যে আমরা বামপন্থীদের একেবারে কোমর ভেঙে দিয়েছি, আমাদের মতো লোকেরা আর কথা বলার সাহস পাচ্ছেন না, তখন বিজেপি সরাসরি সামনে চলে আসবে এখন আরএসএসের ঝান্ডা নিয়ে। এ নিয়ে কোনো পার্থক্য নেই। স্যার, রাজ্য তথা দেশের মানুষের জেব অর্থাৎ পকেটের অবস্থা খুব খারাপ। এই মুহূর্তে আওরঙ্গজেবকে নিয়ে একটা বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, মহারাষ্ট্রে মানুষ এতদিন তো বসবাস করেছেন। ঐতিহাসিকভাবে আমরা আওরঙ্গজেবের সঙ্গে শিবাজি যে দ্বৈরথ ছিল, এটা কিন্তু ধর্মীয় দ্বৈরথ নয়, এটা ছিল শুধুমাত্র সাম্রাজ্য বিস্তারের লড়াই।
ঔরঙ্গজেবের প্রধান সেনানী তিনি ছিলেন হিন্দু, শিবাজির প্রধান সেনানী তিনি ছিলেন মুসলিম। সুতরাং যখন রাজারা যুদ্ধ করেন তখন তারা কিন্তু ক্ষমতা দখলের জন্য যুদ্ধ করেন, রাজনৈতিক যুদ্ধ, ধর্মের যুদ্ধ নয়। কিন্তু বিজেপি এত বছর পরে এই আরএসএসের পরিকল্পনায় সেখানে একটা ধর্মীয় যুদ্ধ তৈরি করে দিলেন এবং এমন প্রচার হলো, ভাবতে পারেন যে ভারতবর্ষের মানুষ একটা ফিল্মে নাকি দেখিয়েছে কোথাও মাটির তলায় সম্পদ রাখা আছে, মানুষ সেখানে গিয়ে খুঁড়তে শুরু করে দিলেন। এই যে অবিজ্ঞান, এই যে কুসংস্কার, তাকে লালন পালন যে করা হচ্ছে, এটা হচ্ছে ফ্যাসিবাদের একটা মূল ভিত্তি। তাই আজকে মহারাষ্ট্র জ্বলছে। কেন মহারাষ্ট্রের মতো একটা উন্নত রাজ্য সেখানে এরকম ধর্মীয় বিভাজন হবে? এর আগে তো হয়নি। অনেক চেষ্টা করেছিলেন বালাসাহেব ঠাকরেজি, কিন্তু তিনিও এইরকম ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে পারেননি। আজকে সেই ঠাকরে দলকে ভেঙে টুকরো টুকরো করা হয়েছে, বিজেপি ক্ষমতা দখল করেছেন এবং তারপরেই তারা বিভিন্নভাবে সাংস্কৃতিক দিক থেকে ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছেন। এটা আপনি জানবেন, শুধু আমার কথা নয়, বহু সমাজতাত্ত্বিকরা বলেছেন যে একটা দেশকে যদি ধ্বংস করতে হয় তার প্রথম আক্রমণ করো তার সংস্কৃতিকে। এবং ভারতবর্ষের এই যে বহুমাত্রিক সংস্কৃতি, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাকে ভাঙছেন বিজেপি। পরিষ্কার ওদের লক্ষ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র করা। ওরা যেটা ব্যর্থ হয়েছেন, ইংরেজ থাকাকালীন ওরা ইংরেজের সঙ্গে সহমর্মিতা জ্ঞাপন করেছেন, সাহায্য করেছেন, ভেবেছিলেন হিন্দু রাষ্ট্র হবে। ওদিকে মুসলিম লীগ জিন্নার নেতৃত্বে তিনি তো ঘোষণাই করে দিলেন থিওক্রেটিক স্টেট। কিন্তু এ প্রান্তের ভারতবর্ষ, যে ভারতবর্ষ 1947 15ই আগস্টের ভারতবর্ষ হলো, তারা কিন্তু ওই থিওক্রেসিকে মেনে নেয়নি। তারা দীর্ঘ আলোচনার পর একটা সুস্থ মুক্ত গণতন্ত্র এবং গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই সরকার পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা ছিলাম ফ্রি লিবারেল ডেমোক্রেসি, যেখানে ব্যক্তিগত ধর্ম আচরণের সুযোগ সবার থাকবে, কিন্তু রাষ্ট্র কোনো ধর্ম আচরণে লালন পালন করবে না। সেই মূল তত্ত্বটাকে তো ভেঙে দেওয়া হচ্ছে। আমি এই জন্যই বলি, দেখবেন বিভিন্ন পোস্টে যে এরা ভারতবর্ষের সংবিধান বিরোধী, অর্থাৎ দেশ বিরোধী। একেবারেই। স্যার, এই জায়গায় দাঁড়িয়ে আপনার কথার সূত্র ধরেই আমি বলবো, আজকেই টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদনে দেখছিলাম বিশ্ব হিন্দু পরিষদ এই এজেন্ডাকে সমর্থন করছে। ঔরঙ্গজেবের সমাধি সরানোর দেবেন্দ্র ফডনবিস, নির্বাচিত মুখ্যমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি বলছেন আমিও এটা চাই, কিন্তু সাংবিধানিকভাবে। সাংবিধানিকভাবে কীভাবে এটা চাওয়া সম্ভব? না, ওইটাই তো আসলে ওরা এই তত্ত্বটাকেই হাজির করার চেষ্টা করছেন যে ভারতবর্ষ আর ধর্মনিরপেক্ষ, যুক্তিনির্ভর, বিজ্ঞান চিন্তাভিত্তিক পরিচালনা হবে না। ভারতবর্ষ পরিচালিত হবে ব্রাহ্মণ্যবাদী চিন্তার দ্বারা। সেই জন্যই বলছেন যে এই সংবিধান তাকে অনুমোদন দিচ্ছে না, তাহলে ওরা সংবিধানটাকেই পাল্টে ফেলতে চান, যাতে ওরা ওদের এই কুসংস্কারমূলক অন্ধত্ব প্রশাসনিক ব্যবস্থাকে নামিয়ে আনতে পারেন। এটাই ওদের পরিকল্পনা। আরএসএস প্রধান কিন্তু নাগপুর থেকে এটার আবার বিরোধিতা করেছেন। না, এগুলো দেখুন, এসব কিছু কিছু না বিরোধিতা করতেই হবে, কারণ যখন মানুষের সামনে নগ্নতা প্রকাশ হয়ে পড়ছে, আমি মনে মনে চাইছি নগ্ন রূপটা আসুক, কিন্তু যখন প্রকাশ হয়ে পড়ছে তখন তো একটা প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়াকে প্রলেপ দেওয়ার জন্য কখনো কখনো বিরোধিতাও করতে হয়। এই রাজ্যে এর একটা কাউন্টার পার্ট আমরা দেখতে পাচ্ছি। খুব অদ্ভুত একটা পরিস্থিতি। নির্বাচিত মুখ্যমন্ত্রী, আমি তার ব্যক্তিগত জায়গাকে বা তার দলীয় জায়গাকে বলছি না, জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় জগন্নাথ মন্দির এই মাসেই উদ্বোধন হবে। আবার তহা সিদ্দিক, আমি এই নিয়ে আপনার প্রতিক্রিয়া নিয়েছি, সরাসরি আপনার কাছ থেকে জানতে চাইছি, বলছেন যে একটা মসজিদ হলেও ভালো হয়। আবার তহা সিদ্দিকই বলেছেন আমি বলবো বিজেপিকে ভোট দিতে। এ তো পরিষ্কার মৌলবাদী চিন্তা। সবসময় কিন্তু ধর্মীয় মৌলবাদীরা তারা একটা জায়গায় মিলে যায়। মিলটা কোথায়? যে বিভাজনটা হয়ে যাক। আজকে সরকার সরকারি পয়সায় মন্দির তৈরি করবে কেন? আমরা স্বাধীনতার পর মন্দির বলতে দেখেছি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, ইনস্টিটিউট অফ সায়েন্সেস তৈরি করা, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তৈরি করা, ইসরো তৈরি করা, আইআইটি তৈরি করা, জেএনইউ তৈরি করা। অর্থাৎ সরকার, তার কাছে মন্দির হচ্ছে শিক্ষার অঙ্গন, যে কোনো যুক্তিবাদী মানুষের কাছে। এখন এরা বলছেন তা নয়, মন্দির করো, ইটকাট পাথর দিয়ে মন্দির তৈরি করো, দেবতা আছেন বলে মানুষকে ভুল বোঝাও এবং মানুষকে ভুল বুঝিয়ে অন্ধকারের দিকে নিয়ে যাও।
ধর্মীয় সংস্কার অন্ধকারত্বের প্রতিফলন, এর পেছনে কোনো রকম যুক্তি নেই, সহনশীলতা নেই, বিজ্ঞানবোধ নেই। তাই আজকে যখন জগন্নাথ মন্দির হয়, পাল্টাতে একজন বলতেই পারে তাহলে মসজিদ কেন হবে না। এবং এটার রেলেভেন্সে তো এটাকে আমি অযৌক্তিকও বলতে পারি না। যদি মসজিদ মন্দির হয় সরকার পরিকল্পনা করে, আমি এই যে বললাম যে কোথায় ওদের মধ্যে পরস্পরের বোঝাপড়া, এই একটা ঘটনা দিয়ে প্রমাণ হবে। মানে রাম মন্দির হচ্ছে, আমি এখানে জগন্নাথ মন্দির করব, তুমি রামনবমী করছো, আমি হনুমান নবমী করবো। অর্থাৎ প্রতিযোগিতাটা ধর্মকে নিয়েই এবং ধর্মভিত্তিক হবে। দেখতেন না নবদ্বীপের যিনি চেয়ারম্যান, তিনি বলে দিলেন দোলের দিন কিছু খাওয়া টাওয়া যাবে না, যদিও মানুষ প্রত্যাখ্যান করেছেন। এখন মানুষ যখনই সুযোগ পাবেন তারা তাদের ঐতিহ্য বজায় রেখে প্রত্যাখ্যান করবেন। আমি তো দেখলাম বাঁকে বিহারীর মন্দিরে বোধহয় ওটা বোধহয় গুজরাটি, যে ফতোয়া দেওয়া হয়েছিল যে মুসলিমদের তৈরি করা যে সমস্ত তৈজসপত্র ব্যবহার করা যাবে না মন্দিরে, তা লোকজন ফেরত দিয়েছেন। না, এটা আমাদের ঐতিহ্য। ভারতবর্ষের মুসলিমরা কেউ তো আর বিদেশের মাটি থেকে সে টপ করে এখানে পড়েনি, তারা যুগ যুগ ধরে ভারতবর্ষে আছেন। পিংলায় তো পটচিত্র আমাদের বিখ্যাত, মানে সেখানে রামায়ণের কাহিনী, মহাভারতের কাহিনী, বহু কিছু আছে। আর ভারতবর্ষের বুকে হিন্দু ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে অধিকাংশ নিচের তলার মানুষ, নিপীড়িত মানুষ, তারা ধর্মান্তকরণ করে ইসলামে গেছেন। ইসলামে গিয়ে তারা ধর্মীয় সান্ত্বনা পাওয়ার চেষ্টা করেছেন। ধর্ম মানেই হচ্ছে মানুষে মানুষের বিরোধ। এখন এই কথাটা বললে অনেকে খুব ক্ষুব্ধ হবেন, কিন্তু তারা একটু বিবেচনা করে দেখবেন না। আপনি ফেসবুক পোস্টও করেছেন এই মর্মে। আগন্তুকে উৎপল দত্তের একটা বিখ্যাত উক্তি ছিল, আমার সেটা ডায়ালগ আমার মনে পড়ে যাচ্ছে, যে আমি ধর্ম মানি না, অর্গানাইজড রিলিজিয়ান তো নয়ই, কারণ ধর্ম মানুষে মানুষে বিভেদ তৈরি করে। ফাইন স্যার, আমার আর 3টে প্রশ্ন। সুনীতা উইলিয়াম ফিরে এলেন দেশে, পৃথিবীর মাটিতে পা রাখলেন 284 দিন পর। এই নিয়ে সারা পৃথিবী উত্তাল, এবং আমাদের মুখ্যমন্ত্রী খুব স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিনি বলেছেন যে আমার কিন্তু স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা আছে। এখন মুখ্যমন্ত্রীর একজন অন্যতম বিরোধী রাজনৈতিক মুখ হিসেবে মানুষ আপনাকে চেনে। আমি জানতে চাই, আপনার কি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা আছে? দেখুন, আমার তো নেই, কিন্তু আমি একথা যে বলে সে বদ্ধ উন্মাদ। আমি এর আগেও বলেছি, অবিলম্বে ওকে নির্দিষ্টভাবে চিকিৎসা করা উচিত। কেন, ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে যদি একজন উন্মাদ হয় তাহলে সে রাজ্যের কোথায় ভবিষ্যৎটা কী? এই উন্মাদনা তৈরি হচ্ছে, তার লোকেরা নাচানাচি করছে, কিন্তু সব পাগল। এটা ভাবতে হবে তো, স্পেস সায়েন্স অত সহজে সোজা। আমি হাসি বলে পার্ডন মি, কিন্তু আমি সত্যি কথা তো, তিনি হাস্যাস্পদই করে তুলছেন। গোটা দেশের মানুষের কাছে তিনি পশ্চিমবঙ্গকে একেবারে একটা অত্যন্ত হাস্যাস্পদ রাজ্য হিসেবে পরিণত করেছেন। এই কথা শোনার পর ক্লাস 7-এর ছেলে যে বিজ্ঞান অন্তর্ভুক্তে পড়া শুরু করেছে, হাসবে না? স্যার, একটা জিনিস আপনি ভাবুন, এর জন্য সোশ্যাল মিডিয়ায় যত এমবি খরচ হয়েছে, এর জন্য প্রিন্ট মিডিয়া যতটা কালি খরচ করেছে, এর জন্য মেন স্ট্রিম মিডিয়াতে আমি দেখছিলাম যতটা স্লট তারা রেখেছেন, তাতে কিন্তু মুখ্যমন্ত্রীর এর আগের 2-3 দিনের যা যা উক্তি যা কিছু, সেগুলো কিন্তু পিছনে চলে গেল। তাহলে আমি কুশলী রাজনীতিবিদ বলবো। হ্যাঁ, পাগলামোকে যদি কেউ কুশলী রাজনীতিবিদ বলেন সেটা বলতে পারেন, কিন্তু এটা একেবারে বদ্ধ উন্মাদ। আমি আপনাদের আবারও বলছি, বদ্ধ উন্মাদ। অবিলম্বে চিকিৎসা না হলে পরে পশ্চিমবঙ্গের মানুষের কপালে আরও অনেক গভীর দুঃখ আছে। এ কথা যিনি বলেন, লতাদি আমাকে ফোন করেছিলেন, সন্ধ্যা মুখার্জি আমার কাছে গানের সুর শুনতে চাইতেন, আরও কী সব বলেন টলেন। কিন্তু পাগল ছাড়া কথা কেউ বলে নাকি? দেখলেন একটা সরকারি অনুষ্ঠানে কি হঠাৎ তিনি মঞ্চ থেকে নেমে নাচতে শুরু করে দিলেন। এই প্রত্যেকটা লক্ষণ হচ্ছে একেবারে অসুস্থ মানসিকতার লক্ষণ। আমি বারে বারে বলছি, ওদের যারা বন্ধুবান্ধব আছেন তারা দয়া করে ওকে পাভলভে নিয়ে যান। সরকারি ব্যবস্থা, ওখানে সিপিএমে কেউ নেই, চিকিৎসাটা করান। স্যার, আমার শেষ 2টো প্রশ্ন। সুবর্ণ গোস্বামী, ডক্টর সুবর্ণ গোস্বামী আরজি কর আন্দোলনের অন্যতম মুখ, তাকে বদলি করা হয়েছে, আপনি তার নিন্দা করবেন, আমি সে বিষয়ে কোনো মন্তব্য করব না, প্রশ্ন করব না। আমার জিজ্ঞাস্য হচ্ছে, তাঁর বয়ান অনুযায়ী তাকে এই নিয়ে 5 বার একই ডেজিগনেশনে ট্রান্সফার করা হলো। এবার এখন যেটা হলো, শেষবার যেটা হলো, আজকে যেটা হলো, সেটা হচ্ছে ডিমোশনাল ট্রান্সফার। এটা কি আইনসিদ্ধ? যদি এটা হয়ে থাকে, অবিলম্বে সুবর্ণের উচিত হাইকোর্টে চলে আসা। প্রথমত স্যাটে যেতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। পানিশমেন্ট ট্রান্সফার যদি হয়, বা ডিমোশন হয়, তো পানিশমেন্ট ট্রান্সফার, তবে সেটা খারিজ হতে বাধ্য। উনি কোনো আইনি পরামর্শ নিয়ে অবিলম্বে আদালতে চলে আসুন। 1 আর 2 হচ্ছে যে ওরা তো ভুল করলো। সুবর্ণ গোস্বামীর মতো একজন ভালো সংগঠক যদি দার্জিলিংয়ে যায়, ওখানে তো সংগঠন তৈরি হবে, ওখানকার মানুষ আরও তিনি সংগঠিত করতে পারবেন। এটা মমতার পক্ষে বিপদ হয়ে গেল।
মমতা যদি নিজেকে বাঁচতে চায় অবিলম্বে শুভঙ্করকে নিয়ে ফিরত নিয়ে আসুক, কেন এখানে কনফাইন থাকবে, ওখানে গেলে ওর গ্রহণযোগ্যতা বাড়বে। আমার স্যার একেবারে শেষ প্রশ্ন, এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে বাইনারি তৈরি হচ্ছে, আপনি এই প্রগতিশীলতার আমি বলবো একজন অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এই সময়। আমার আপনার কাছে শেষ প্রশ্নটা আপনার ঈষৎ আনটুয়ার্ড লাগতে পারে, কিন্তু আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। অনেকের অভিযোগ আপনার বিরুদ্ধে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য হিন্দুদের প্রতি যতটা খড়গহস্ত, মুসলিমদের প্রতি যতটা নরম, কিছুটা তার বায়াসনেস দেখা যায়। এটা কি সত্যি? আপনি কি বলবেন? যারা বলছেন তারা মোটেই আমার সমস্ত বক্তব্য দেখেন না, বোঝেন না। বুঝতে হবে যে আজকে ভারতবর্ষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যে মৌলবাদ, সেটা অনেক বেশি বিপদের। মৌলবাদের বিরুদ্ধে আমার বক্তব্য। আমাদের এখানে মুসলিম মৌলবাদ এখনও মাথাচাড়া দেয়নি, সেই মাথাচাড়া দেওয়ার জন্য কিন্তু হিন্দু মৌলবাদ দায়ী। অতএব আমার আক্রমণটা হিন্দু মৌলবাদের বিরুদ্ধে এই জন্যেই যে ওরা ধর্মের নাম করে মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছেন। বলুন তো, ওরা যতবার আমাকে এই গরুর মাংস খাওয়া নিয়ে বলেছেন, একবারও তার যুক্তিটা দিয়েছেন? আমি তো বারবার জানতে চেয়েছি, বলুন কোথায় হিন্দু ধর্মের এই অনুশাসন আছে যে? সেক্ষেত্রে আপনি যখন প্রসঙ্গটা তুলেন, আমি একবারও আপনার সঙ্গে এই প্রসঙ্গ তুলিনি, কিন্তু বাংলা ডিকশনারিতে মানে সংস্কৃত থেকে এসে তৎসম শব্দ গোঘ্ন বলে একটি শব্দই তো রয়েছে। তাই তো আছে। অতিথিকে গোঘ্ন বলা হয় কারণ অতিথি এলে আগে গরুর মাংস রান্না করে দেওয়া হতো। পলান্ন মানে হচ্ছে মাংস মিশ্রিত ভাত, অন্ন। কিন্তু এখন কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এখন ওদের বিপদ হয়ে গেছে। এই গর্ক বলে কি একটা ওদের গুরুদেব ইলন মাস্ক, ওরা তো মোদি তো ট্রাম্পকে গুরুদেব মনে করেন, এবং ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত সৈনিক ইলন মাস্কের গর্ক বেরিয়ে গেছে এআই। তারা যা সব তথ্য দিচ্ছে, এর ফলে তো ওদের তার কথা বলার কোনো জায়গাই থাকবে না। আমি আবারও বলি, সংখ্যাগরিষ্ঠ মৌলবাদ অনেক বিপজ্জনক। তাদের অবিলম্বে সুস্থতায় ফিরে আসতে হবে, বিজ্ঞানভিত্তিক চিন্তা করতে হবে। সংখ্যাগরিষ্ঠ যদি ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দাঁড়ায়, তাহলে সংখ্যালঘুরা স্বাভাবিক কারণেই সেই ধর্মনিরপেক্ষতার দিকেই তাদের অভিমুখ ঠিক করবে। আর তা না হলে গোপনে গোপনে মৌলবাদীদের সঙ্গে যোগাযোগ করে তুমি মন্দির করছো, কালকে মসজিদ করো, স্কুল করো না, মাদ্রাসা করো না। আপনার এই অবস্থান স্যার ইতিহাস, আমি বলছি ইতিহাস মনে রাখবে যে এই সময় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই অবস্থান নিয়েছিলেন। কিন্তু সংসদীয় রাজনীতি, আপনি মেনস্ট্রিম রাজনীতির লোক, আপনি একদম মানে ইলেকশনে লড়াই করা, আপনি কলকাতা শহরের মেয়র ছিলেন, মহানাগরিক ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি একটু বিপজ্জনক বা একটু রিস্কি মনে হয় আপনার স্ট্যান্স? দেখুন, আমার কাছে সমাজের ভবিষ্যৎটা অনেক বড়। নির্বাচনটা নিছক সাময়িক। আপনি 5 বছরের জন্য নির্বাচিত হবেন বা 10 বছরের জন্য নির্বাচিত হবেন, কিন্তু সমাজটা যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, আপনি নির্বাচনের পথও দেখতে পাবেন না। কোনো অসুবিধা হয় না। আমি যখন কলকাতা মেয়র ছিলাম, আমি তো এইরকম ঈদের অনুষ্ঠান করিনি, আমি তো করিনি তথাকথিত বিজয়া দশমীর অনুষ্ঠান। কেন হবে সরকারি খরচে এইসব অনুষ্ঠান? কই, তাতে কোনো অসুবিধা হয়নি। তাতে কোনো সম্প্রদায় তারা মনে করেননি যে তারা বঞ্চিত হচ্ছেন। এখন যদি সরকার তোল্লা দেয়, তাহলে সব সম্প্রদায় মনে করবেন বঞ্চিত হচ্ছি। আমি আবারও বলি, যাই না আপনাদের বলেছিলাম কি না, যখন ইমাম ভাতার মামলা করছে, হ্যাঁ বলেছেন, তখন পুরোহিতরা বলছে তা আমাদের ভাতা দেওয়ার জন্য আপনি কেন লড়াই করবেন না। এখন এইভাবে সরাসরি পশ্চিমবঙ্গের মাটিতে এইরকম বিভাজন ইতিপূর্বে কেউ দেখেনি। আমি একটা উদ্বাস্তু পরিবারের সন্তান, অত্যন্ত কঠিন অবস্থা থেকে লড়াই করতে করতে আমাদের এগোতে হয়েছে। আমি দেখেছি ধর্মীয় কুসংস্কারের কী বিপদ। সেই বিপদটা দেখেই তো আমি আরও বেশি সচেতনভাবে চেষ্টা করি মানুষকে বোঝাবার, জীবনটাকে যুক্তি নির্ভর পরিচালনা করুন। ধর্ম আপনার একান্ত নিজস্ব বিষয়। যেমন আপনি আবারও বলি, কখন আপনি স্নান করতে যাবেন, কখন আপনি নিজের পোশাক পরিবর্তন করবেন, যেমন একান্ত গোপন, কাউকে বলতে হয় না। ধর্মটাও আপনার একান্ত গোপন, সেইভাবেই পালন করুন। অনেক ধন্যবাদ স্যার কথা বলার জন্য। আমরা একাধিক খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।